আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি। আসলে আমার পড়াশোনার অনেক চাপ ছিল, এজন্য আমি এতদিন ভিডিও দিতে পারি নাই। তো আশা করি এখন থেকে আমি রেগুলার সব টপিক আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মেডিসিন। মেডিসিনে আমি ডেভিডসন আলোচনা করব। তো ডেভিডসনের আমি প্রথমেই হেমাটোলজি আলোচনা করব, কারণ সবকিছুর বেসিসই হচ্ছে হেমাটোলজি বা ব্লাড। আমরা যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে অবশ্যই সিবিসি বুঝতে হয়। আমাদের ব্লাড যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমরা যে কোনো ডিজিজের প্যাথোজেনেসিস বলি, সিস্টেমিক ম্যানিফেস্টেশন বলে আমাদের ক্ষেত্রে ইজি হবে। এজন্য আমি হেমাটোলজি দিয়েই শুরু করব। তো আমি এখানে ডেভিডসনের এভরি লাইন আলোচনা করব, মানে ডেভিডসনের এ টু জেড আমি আলোচনা করব। তো আমার কথা হচ্ছে, যারা ডেভিডসনটা ভালোভাবে বুঝতে চায় বা যাদের টার্গেট ডেভিডসনটা ভালোভাবে রপ্ত করে মেডিসিনে ক্যারিয়ার করার, তো তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো আশা করি হেল্পফুল হবে। তো প্রথমে আমি আলোচনা করব হেমাটোলজির প্রথম দুইটা টপিক। একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন ইন ব্লাড ডিজিজ আর ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো এর মধ্যে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা অ্যাকচুয়ালি এখানে তো অত ভালো দেওয়া নাই, তবে যতটুকু আছে আমি জাস্ট ওভারভিউ করব। তো প্রথমে একটা পেশেন্ট যদি আসে, তার ব্লিডিং কোনো ডিজিজ যদি থাকে, মানে ব্লিডিং কোনো ডিসঅর্ডার যদি থাকে, প্রথমে তার আমরা অবজারভেশন করব। অবজারভেশনের জেনারেল ওয়েলবিং দেখব যে সে ঠিক আছে কিনা, না টক্সিক না ইল লুকিং। তার অ্যাপিয়ারেন্স মানে কালার দেখব, প্যালোর নাকি প্লেথোরা, তার ব্রেথলেসনেস বা আদার কোনো কন্ডিশন আছে কিনা। তো প্রথমে তার হ্যান্ড দেখব। হ্যান্ডে আমরা হচ্ছে পারফিউশন, টেলেনজেকটাসিয়া, স্কিন ক্রিস প্যালোর, কৈলোনাইকিয়া এগুলা দেখব। তো কৈলোনাইকিয়া ইউজুয়ালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ডেভেলপ করে। এবার তার পালস দেখব। পালসে আমরা ইউজুয়ালি রেড দেখি। এছাড়া তার মাউথ দেখি, মাউথে আমরা লিপস দেখি, লিপসে হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, টেলেনজেকটাসিয়া দেখি। আর তার গাম হাইপারট্রফি আছে কিনা টাং দেখি, টাঙে তার কালার দেখি, স্মুথনেস দেখি, বাক্কাল মিউকোসাই, পিটিচি, টনসিল দেখি সাইজটা কেমন। তো আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি দুই সাইডে অ্যাঙ্গেল অফ মাউথে দাগ, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। আর টাংটায় আমরা দেখতে পাচ্ছি ইনফ্লামেটরি একটা অ্যাপিয়ারেন্স, এবং টাঙের সারফেসটা স্মুথ, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এই সরি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস সহ গ্লসাইটিস অ্যাকচুয়ালি। তো এটাও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ডেভেলপ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গামগুলো অনেক হাইপারট্রফি হয়েছে, যেটা হচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকোমিয়াতে ডেভেলপ করে। আর এখানে ঠোঁটে ছোট ছোট বিভিন্ন পারপুরিক স্পট আমরা দেখতে পাচ্ছি, এটা হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেক্টাসিয়া। তারপরে আমরা কনজাংটিভা দেখি, একটা পেশেন্টের প্যালোর দেখি, যে তার অ্যানিমিয়া আছে কিনা, জন্ডিস দেখি। দেন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অ্যানিমিয়াটা দেখি হচ্ছে কনজাংটিভাইটিসে, জন্ডিসটা মানে কনজাংটিভাতে আর জন্ডিসটা ইউজুয়ালি আমরা স্ক্লেরাতে ভালোভাবে দেখতে পাই। ঠিক আছে। তো ফান্ডাসে আমরা হাইপার ভিসকোসিটি, এঙ্গোস ভেন, প্যাপিলোইডিমা, হেমোরেজ এইগুলা দেখি। তো এখানে দেখতে পাচ্ছি এটা একটা ফান্ডোস্কোপিক ফাইন্ডিং। তো এখানে ফান্ডাল হেমোরেজ দেখা যাচ্ছে, যে এইখানে বিভিন্ন ছোট ছোট রেডনেস দেখা যাচ্ছে, এগুলো ফান্ডাল হেমোরেজ, যেটা থ্রম্বোসাইটোপেনিয়া, মানে প্লাটিলেট কাউন্ট যদি কমে যায় তাহলে এই কন্ডিশনটা ডেভেলপ করে। লিম্ফ নোডসটা আমি একটু পরে বলছি। স্কিনে আমরা পারপুরা ব্রুইজিং দেখি, এই পারপুরা বা পিটিচি বা ব্রুইজিং এগুলো থ্রম্বোসাইটোপেনিয়া, মানে আমাদের প্লাটিলেট যখন বডিতে কমে যায় তখন পাওয়া যায়। এছাড়া অ্যাবডোমেনে কোনো ম্যাজ আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, ইঙ্গুইনাল ফিমোরাল লিম্ফ নোডস আমরা ইউজুয়ালি অবজার্ভ করি। জয়েন্টে কোনো ডিফর্মিটি আছে কিনা, সোয়েলিং আছে কিনা, মুভমেন্টটা রেস্ট্রিক্টেড কিনা, এগুলো দেখি। তো আমাদের জয়েন্টটা যদি সোয়েলিং থাকে এবং ওইখানে ফ্লুইড জাতীয় কিছু থাকে, ইউজুয়ালি যদি ব্লাড থাকে, আমরা ধরে নিতে পারি ওটা হিমোফিলিয়ার জন্য হয়। হিমোফিলিয়াতে অলওয়েজ বেশিরভাগই ইন্টারনাল ব্লিডিং হয়ে থাকে, জয়েন্টে সব থেকে কমন। পায়ে আমরা পেরিফেরাল সার্কুলেশনটা দেখি মেনলি। আর যদি পায়ে কোনো আঙ্গুলে গ্যাংগ্রিন ডেভেলপ করে, আমরা ধরে নিই তার থ্রম্বোসাইটোসিস থাকতে পারে, মানে ব্লাডের জন্য যদি কোনো কারণ থাকে সেটা হচ্ছে থ্রম্বোসাইটোসিস। অতিরিক্ত প্লাটিলেট কাউন্টের জন্য এইখানে হচ্ছে গ্যাংগ্রিন ডেভেলপ করতে পারে। সবকিছু পরে আলোচনা করবো। ইউরিনে আমরা ব্লাড ইউরোবিলিনোজেন দেখি।
তো লিম্ফ অ্যাডেনোপ্যাথি, ঠিক আছে। তো লিম্ফ অ্যাডেনোপ্যাথি মানে কি? লিম্ফ অ্যাডেনোপ্যাথি মানে যে কোনো একটা লিম্ফ নোডস বা একটা গ্রুপ অফ লিম্ফ নোডস যদি সাইজে বড় হয়ে যায়, এনলার্জমেন্ট অফ লিম্ফ নোডসকে বলা হয় লিম্ফ অ্যাডেনোপ্যাথি। তো লিম্ফ অ্যাডেনোপ্যাথি বিনাইন অথবা ম্যালিগন্যান্ট যে কোনো ডিজিজের জন্যই হতে পারে। এছাড়াও আরেকটা কন্ডিশনে হতে পারে রিঅ্যাক্টিভ যে লিম্ফ্যাডেনোপ্যাথি। এটা অ্যাকচুয়ালি বডির কোথাও ইনফ্লামেশন হলে তার রেসপন্সে লিম্ফ নোডস তার লিম্ফোসাইট প্রোডাকশন বাড়িয়ে দেয়, তখন সাইজেও বড় হয়ে যায়। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডেনোপ্যাথি। এটা প্যাথোলজিতে আমি ভিডিওতে আলোচনা করেছি। যাই হোক, লিম্ফ অ্যাডেনোপ্যাথিতে আমরা কি কি দেখি? লিম্ফ অ্যাডেনোপ্যাথিতে প্রথমে তাকে কিছু আমরা কোশ্চেন করি, মানে হিস্ট্রি। তো হিস্ট্রিতে আমরা দেখি হচ্ছে তার যেই সোয়েলিংটা, মেনলি পেশেন্ট আর বুঝবে না যে তার লিম্ফ নোডস বড় হয়েছে, পেশেন্ট একটা সোয়েলিং নিয়ে আসবে, ইউজুয়ালি একটা লাম্প নিয়ে আসবে। তো তখন আমরা তাকে বলি যে সেটা কি আস্তে আস্তে বড় হয়েছে না ধীরে ধীরে বড় হয়েছে, মানে হঠাৎ করে দেখছেন আপনি, নাকি আস্তে আস্তে এখানে হতে হতে বড় হয়েছে আর কি। এটাই পেইন আছে নাকি পেইন নাই, এবং অন্য কোনো সিমটমস আছে কিনা, যেমন ওয়েট লস, নাইট সোয়েট, ইচিং, এগুলো আছে কিনা। এক্সামিনেশনে প্রথমে আমরা সাইট দেখি যে সোয়েলিংটা বা লিম্ফ নোডসের যে কোন গ্রুপের লিম্ফ নোডসটা অ্যাকচুয়ালি সোয়েলিং হয়েছে বা বড় হয়েছে সাইজে, এবং সেটা লোকালাইজ নাকি জেনারেলাইজড, মানে যে কোনো এক জায়গায় নাকি ফুল বডি লিম্ফ নোডসটা বড় হয়েছে। সাইজ দেখি, তার ক্যারেক্টার, হার্ড, সফট নাকি রাবারি, সেটার আমরা মোবিলিটি দেখি, এটা ফিক্স নাকি মোবাইল, এবং লিম্ফ নোডস যেখানে ড্রেন করে ওই এরিয়াটা আমরা একটু দেখি। মেনলি হচ্ছে আমাদের সার্ভাইকাল লিম্ফ নোডস বা এইগুলা যদি বড় হয় তাহলে আমরা ইউজুয়ালি টিরগুলা একটু দেখি কোনো ডেন্টাল অ্যাবসেস আছে কিনা। এবং আমরা জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা জয়েন্টগুলো দেখি, তার স্কিন কোনো র্যাশ আছে কিনা এবং ফিঙ্গার ক্লাবিং আছে কিনা। তো এবার আসি হচ্ছে স্প্লিন। স্প্লিন হচ্ছে আমাদের একটি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি অর্গান। তো স্প্লিন এক্সামিনেশন এখানে আছে, আমি একটু বলে দিচ্ছি ইন শর্ট। তো স্প্লিন এক্সামিনেশন আমরা করি, রাইট হ্যান্ডটা হচ্ছে আমরা রাইট আইলিয়াক ফসা থেকে অ্যাবভে যাই, এবং লেফট আর্মটা দিয়ে আমরা কোস্টাল মার্জিনে যেখানে স্প্লিন অবস্থিত ওইখান থেকে একটা চাপ দিয়ে, যাতে স্প্লিনটা অ্যাকচুয়ালি মানে এইখান থেকে ডিসপ্লেসড হয়ে সামনের দিকে চলে আসে, ঠিক আছে, যাদের স্প্লিনটা যাতে সহজে পালপেট করা যায়। স্প্লিন তো অ্যাকচুয়ালি আসে না, এখানে আমরা ধরি যাতে অ্যাকচুয়ালি স্প্লিনটা সহজে আমরা দুই হাতের মাঝে পালপেট করতে পারি। তো প্রথমে আমরা রাইট আইলিয়াক ফসা থেকে হ্যান্ডটা অ্যাবভে নিয়ে যাব হচ্ছে লেফট সাইডে, যেই লেফট হাইপোকন্ড্রিয়াল রিজন আছে ওই সাইডে আমরা হচ্ছে আড়াআড়ি নিতে থাকবো। পেশেন্টকে বলবো আপনি শ্বাস নেন এবং শ্বাস ছাড়েন। তো পেশেন্ট যখন শ্বাস ছাড়বে, এক্সপাইরেশন, তখন আমরা হাতটা এখান থেকে একটু সামনে নিব, যখনই শ্বাসটা ছাড়বে তখনই হাতটা একটু সামনে নিব, এইভাবে নিতে নিতে থাকবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আমরা যাইতে যাইতে পেশেন্টকে বলবো একটা ডিপ ব্রেথ নেন। তো যখন মানে মেন কথা হচ্ছে পেশেন্টকে বলবো শ্বাস নেন ছাড়েন। তো যখনই শ্বাস নিবে পেশেন্ট, তো স্প্লিনটা অ্যাকচুয়ালি ডায়াফ্রামের সাথে অ্যাটাচ, তাই না, লিগামেন্ট দিয়ে। তো যখন পেশেন্ট নিঃশ্বাস নিবে লাংসটা এক্সপ্যান্ডস হবে, আমাদের ডায়াফ্রামটাও নিচের দিকে আসবে, স্প্লিনকে চাপ দিবে, তখন স্প্লিনটাও নিচের দিকে আসবে। তো যখন পেশেন্ট একটা ডিপ ব্রেথ নিবে তখন আমরা হচ্ছে স্প্লিনটা বুঝতে পারবো যে ওটা নিচের দিকে চলে আসছে, যদি এনলার্জ হয়। নর্মালি কিন্তু স্প্লিন মানে পালপেট আমরা করতে পারি না, যখন এনলার্জ হয় তখনই আমরা ওটা পালপেট করতে পারি। তো যদি স্প্লিন বড় হয়েছে বাট সাইজ একটু ছোট, মানে অত বেশি বড় হয় না, সেই ক্ষেত্রে পেশেন্টকে যদি রাইট সাইডে একটু রোল করে দেওয়া হয় তাহলে ওটা পালপেট করা যায়। তো স্প্লিনে আমরা কি কি দেখি? স্প্লিনে আমরা দেখি তার নচ, সেটা হচ্ছে সুপারফিশিয়াল বেশি নাকি ডিপ, এবং স্প্লিনের ক্যারেক্টার, মানে এটা হচ্ছে নর্মাল ক্যারেক্টার। হ্যাঁ, স্প্লিনের নচ থাকে, আমরা জানি স্প্লিনটা নর্মালি সুপারফিশিয়ালি বেশি থাকে, এবং আমরা যে পারকাস করি ডাল পাই। আর আমরা কখনো স্প্লিন এবং রিপসের মাঝখানে আঙ্গুল দিয়ে কোনো মানে গ্যাপ পাই না, ঠিক আছে, আমরা আঙ্গুল ঢুকাইতে পারি না। এটা হচ্ছে নর্মাল, এবং স্প্লিনটা রেসপিরেশনের সাথে মুভ করে, এটা হচ্ছে স্প্লিনের ক্যারেক্টার। এবার আমাদের মেন পড়ায় চলে আসি, ঠিক আছে। মেন পড়া হচ্ছে এতক্ষণ এক্সামিনেশন
আলোচনা করলাম। যেহেতু ডেভিডসনে আছে আমি সবকিছুই টাচ করে যেতে চাই, যে কোনো কিছু বাদ দিলে আসলে পরবর্তীতে আমি যখন ভিডিওটা দেখবো আমি গ্যাপে পড়ে যাবে, এই জন্য আমি কোনো কিছু বাদ দিতে চাই না। তো চলে আসি অ্যানিমিয়া। তো অ্যানিমিয়া সাইন সিমটমস, অ্যানিমিয়ার কিছু নন স্পেসিফিক সিমটমস আছে, যেমন টায়ার্ডনেস, লাইটেডনেস, ব্রেথলেসনেস, ডেভেলপমেন্ট অর অর্সেনিং অফ ইসকেমিক সিমটমস, মানে পেশেন্টের যদি অ্যানজাইনা, ক্লডিকেশন এগুলো থাকে, অ্যানিমিয়ার জন্য ওটা আরো বেশি বেড়ে যাবে। ঠিক আছে। নন স্পেসিফিক কিছু সাইন থাকে, যেমন মিউকাস মেমব্রেন প্যালর হয়, ট্র্যাকিপনিয়া, রেসপিরেটরি রেট অনেক বেড়ে যায়, ট্র্যাকিকার্ডিয়া, হার্ট বিট অনেক বেড়ে যায়, হার্ট রেট বাড়ে, জেভিপি অনেক বেড়ে যায়, তারপর মারমার, ফ্লো মারমার পায়, অ্যাঙ্কেল ইডিমা পায়, পোস্টুরাল হাইপোটেনশন পায়। এবার ব্লিডিং। ঠিক আছে, ব্লিডিং এর ক্ষেত্রে আমরা কি কি কোশ্চেন করি ইউজুয়ালি? প্রথমে ব্লিডিং এর ক্ষেত্রে আমরা হিস্ট্রি নিই, মানে দেখি হিস্ট্রিতে কি কি নিব। তো দেখবো ব্লিডিংটা কোথায় হচ্ছে, সাইট অফ ব্লিডিং, ডিউরেশন অফ ব্লিডিং, মানে কত দিন বা কতক্ষণ ধরে ব্লিডিংটা হচ্ছে, এর প্রিসিপিটিং কোনো কজ আছে কিনা, কোনো সার্জারি বা ট্রমার হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ড্রাগ হিস্ট্রি আছে কিনা, এজ দেখি, এবং লিভার ডিজিজ আছে কিনা দেখি, কারণ লিভার হচ্ছে আমাদের মেন ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে। তো লিভারে কোনো ডিজিজ থাকলে ইউজুয়ালি ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস হয় না, এই ক্ষেত্রে ব্লিডিং ম্যানিফেস্টেশন পাওয়া যায়। তো ব্লিডিং এর ইউজুয়ালি দুইটা মেন প্যাটার্নস আমরা পাই, একটা হচ্ছে মিউকোজাল ব্লিডিং আর একটা হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য যে ব্লিডিং হয়। তো প্রথমে আসি মিউকোজাল ব্লিডিং। ঠিক আছে, তো মিউকোজাল ব্লিডিং হচ্ছে মিউকাস মেমব্রেনের নিচে ব্লিডিং হয়, মানে আমাদের স্কিনের থাকে, স্কিন মানে মিউকাস মেমব্রেন তো বলতে গেলে একটা স্কিন। ঠিক আছে, তো মেইনলি হচ্ছে মিউকোজাল ব্লিডিং যেটা, সেটা হচ্ছে আমাদের প্লাটিলেট ডেফিসিয়েন্সির জন্য ইউজুয়ালি হয়, বা প্লাটিলেটের কোনো ফাংশনের ডেফিসিয়েন্সির জন্য হয়। তো ইউজুয়ালি এছাড়া মানে প্লাটিলেট ফাংশনের ডেফিসিয়েন্সি বা প্লাটিলেট ডেফিসিয়েন্সি এটা কেন হয়? এটা বোন ম্যারোর কোনো ডিসঅর্ডার থাকলে হতে পারে, কেউ যদি অ্যাসপিরিন ড্রাগ নেয় তাহলে হতে পারে, অথবা কারো যদি ভন উইলব্রাল ডিজিজ থাকে তাহলে হতে পারে। তো প্লাটিলেটের জন্য যেই ব্লিডিংটা হয় ওটা অলওয়েজ মিউকোজাল ব্লিডিং, মানে স্কিনের নিচে হয়, সুপারফিশিয়াল ব্লিডিং। তো এটা আমরা হচ্ছে বাইরে থেকে যে কোনো ভাবেই ডিটেক্ট করতে পারি, হয় খালি চোখে দেখে, না হয় কোনো মাইক্রোস্কোপ বা এন্ডোস্কোপ, অথবা কোনো রেটিনোস্কোপ যাই বলি। এন্ডোস্কোপিতে কিন্তু আমরা হচ্ছে জিআই ট্র্যাকের ইন্টেরিয়রলি দেখতে পারি, তো জিআই ট্র্যাকের সারফেসে মিউকাস থাকে। তো এন্ডোস্কোপ মানে যে কোনো স্কোপ অথবা খালি চোখে যে ব্লিডিংটা আমরা দেখতে পারি, আমরা মোটামুটি ধরে নিতে পারি প্লাটিলেটের জন্য হচ্ছে 90% মানে 90% ক্ষেত্রে। ঠিক আছে, তো স্কিনে পিটিচি ব্রুইস এটা হচ্ছে প্লাটিলেটের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, গাম বা মিউকাস মেমব্রেন ব্লিডিং হতে পারে, ফান্ডাল হেমোরেজ, পোস্ট সার্জিক্যাল ব্লিডিং, এগুলো সবই হচ্ছে প্লাটিলেট ডেফিসিয়েন্সির জন্য ইউজুয়ালি হতে পারে, এগুলো মিউকোজাল ব্লিডিং এর অন্তর্গত। এবার আসে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। তো কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হিমোফিলিয়াতে হতে পারে, কেউ যদি ওয়ারফেরিন অ্যান্টিকোয়াগুলেন্ট নাই তার হতে পারে। তো এখানে ব্লিডিংটা জয়েন্টে ইউজুয়ালি হয়, হেমার্থ্রেসিস দেখতে পারি, মাসেলে হতে পারে। এই বিভিন্ন সফট টিস্যু ব্লিডিং হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য ইউজুয়ালি হয়ে থাকে। রেট্রোপেরিটোনিয়াল হেমোরেজ হতে পারে, ইন্ট্রাক্র্যানিয়াল হেমোরেজ, পোস্ট সার্জিক্যাল ব্লিডিং। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোস্ট সার্জিক্যাল ব্লিডিং দুইটার ক্ষেত্রেই কমন, এবং ডিফারেন্সিয়েট কিন্তু বলাই যায়। আমরা যে কোনো মাসেল ব্লিডিং বা হেমোরথ্রোসিস কিন্তু খালি চোখে দেখতে পাই না, সফট টিস্যুতে ব্লিডিং হচ্ছে খালি চোখে দেখতে পাই না, রেট্রোপেরিটোনিয়াল বা ইন্ট্রাক্র্যানিয়ালও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। তো ইউজুয়ালি ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য যে ব্লিডিংটা হয় এটা ইউজুয়ালি খালি চোখে আমরা দেখতে পাই না, বাট প্লাটিলেটেড ডেফিসিয়েন্সিতে যে ব্লিডিং হয় ওটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি, স্কিন গাম যাই হোক। এটা আমার মতবাদ অ্যাকচুয়ালি। এখানে একটা লেস ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে আমাদের ব্লিডিং এর যে কোনো চেঞ্জ দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে ব্লিডিং এর কোনো নিজস্ব কোনো ডিজিজে অথবা আদার কোনো সিস্টেমিক ডিজিজের ম্যানিফেস্টেশন হিসেবে ব্লিডিং এ কোনো চেঞ্জ হতে পারে। এবার মেন পড়ায় চলে আসি, ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি। আমাদের হচ্ছে ভাস্কুলার সিস্টেমের কন্টেন্ট কি কি? রেড সেল, হোয়াইট সেল,
প্লাটিলেট এবং প্লাজমা। তো রেড সেলটা হচ্ছে আমাদের অক্সিজেন ট্রান্সপোর্ট করে লাংস থেকে টিস্যুতে, হোয়াইট সেলটা আমাদের হচ্ছে ইনফেকশনে আমাদের ডিফেন্স দিয়ে থাকে, প্লাটিলেটটা হচ্ছে ব্লাড ভেসেল বা ক্লটিং ফ্যাক্টরের সাথে ইন্টারফেয়ার করে ভাস্কুলার ইন্টিগ্রিটি মেনটেন করে এবং ব্লিডিংটা প্রিভেন্ট করে। এছাড়াও প্লাজমাতে কিছু প্রোটিন থাকে, এই প্রোটিন আমাদের অ্যান্টিবডি এবং কোয়াগুলেশন ফ্যাক্টর প্রোভাইড করে থাকে। তো এবার আসি হচ্ছে হেমাটোপয়েসিস। তো হেমাটোপয়েসিস এর একটা ডেফিনেশন আছে, এখানে বলেছে হেমাটোপয়েসিস মানে ফর্মেশন অফ রেড সেল ফর্মেশন মানে ব্লাড সেল ফর্মেশন হওয়ার প্রসেসকে বলা হয় হেমাটোপয়েসিস। এটা একটা অ্যাক্টিভ প্রসেস এবং এটা হচ্ছে একটা নর্মাল নাম্বারে মেনটেন করে ওই হেমাটোপয়েসিসটা মানে হবে, এবং যখন ডিমান্ড বেড়ে যাবে ব্লিডিং বা ইনফেকশনে তখন ওইটা র্যাপিডলি রেসপন্স করবে। ঠিক আছে, এটা হচ্ছে হেমাটোপয়েসিস। তো আমাদের সাইট অফ হেমাটোপয়েসিস যখন ইনফ্যান্ট স্টেজে থাকে তখন হেমাটোপয়েসিস হয় ইউজুয়ালি ইয়ক স্যাক, লিভার, স্প্লিন। তো ইউজুয়ালি যখন ইনফ্যান্ট থাকে কোনো মানে ইনফ্যান্সিতে অ্যাকচুয়ালি যত ইউজুয়ালি মানে এই ইনফ্যান্সিতে ইউজুয়ালি 3 জায়গা থেকে আমাদের ব্লাড সেল প্রডিউস হচ্ছে, সেটা হচ্ছে ইয়ক স্যাক, লিভার, স্প্লিন। তো ইনফ্যান্সির পরে যখন চাইল্ড এজে আসে ইউজুয়ালি তখন আমাদের মানে চাইল্ড বলতে ইনফ্যান্সির পরে নিউনেট অ্যাকচুয়ালি 28 দিন পর্যন্ত বলা যায় বা 1 মাসের মধ্যে ইউজুয়ালি যত বোনস আছে সব বোনস থেকে আমাদের ইউজুয়ালি ব্লাড সেল প্রডিউস হয়। কারণ ইনফ্যান্সির পরে যখন একটা নিউনেটাল স্টেজে আসে মানে নিউনেটাল ডেভেলপ করতে করতে আফটার বার্থ মানে জাস্ট আফটার বার্থ ইউজুয়ালি যত বোনস থাকে চাইল্ডের সব বোনসেই রেড বোন ম্যারো থাকে, ওই রেড বোন ম্যারো থেকে ইউজুয়ালি ব্লাড সেল প্রডিউস হয়ে থাকে। দেন বাচ্চা যত বড় হয় আস্তে আস্তে তত দিনে ওই রেড যে বোন ম্যারো ওটা হচ্ছে ইয়েলো ম্যারো বা ফ্যাট সেল দিয়ে আস্তে আস্তে রিপ্লেস হয়ে যায়, তখন আর সব বোনস থেকে ব্লাড সেল প্রডিউস হয় না, মেনলি কিছু লং বোন থেকে অ্যাডাল্টে তখন রেড সেল প্রডিউস হয়। তো কোন কোন বোনস থেকে ইউজুয়ালি প্রডিউস হয়, তো আমরা একটা সিকোয়েন্স দিয়ে মনে রাখতে পারি। প্রথমে হচ্ছে আমাদের স্কাল, ঠিক আছে, স্কাল থেকে আমরা নেমে যাব ভার্টিব্রা, ভার্টিব্রা থেকে আমরা রিবস দিয়ে সামনের দিকে আসব, সামনের দিকে এসে আসব স্টারনাম, স্টারনাম থেকে দেন আমরা যাব ক্লাভিকল, ক্লাভিকল থেকে যাব আপার এন্ড অফ হিউমেরাস, হিউমেরাস থেকে আমরা নিচের দিকে আসব পেলভিস, দেন প্রক্সিমাল ফিমোরা। এইগুলা থেকে ইউজুয়ালি অ্যাডাল্ট আমরা যারা অ্যাডাল্ট আমাদের ব্লাড সেল প্রডিউস হয়। ঠিক আছে, এবং এই রেড আমাদের যদি কোনো ইনফেকশন বা কোনো হেমোরেজ হয় তখন এই রেড যে ম্যারো থাকে এই সাইডগুলো এই রেড ম্যারোগুলো এক্সপ্যান্ড করতে পারে সাথে সাথে যাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। তো আমাদের এই বোন ম্যারোতে কিছু ইম্যাচিউর হেমাটোপয়েটিক পিকার সেল থাকে আর কিছু ম্যাচিউর সেলও স্টোরড হয়ে থাকে। ওই ম্যাচিউর সেলগুলো যখন ডিমান্ড বাড়ে তখনই ইউজুয়ালি রিলিজ হয় আমাদের সার্কুলেশনে। তো হেমাটোপয়েটিক সেলে আমাদের এই হেমাটোপয়েটিক পিকার সেল ছাড়াও কিছু কানেকটিভ টিস্যু থাকে, যে কানেকটিভ টিস্যুগুলো ইউজুয়ালি রেটিকুলার সেল, ম্যাক্রোফেজ, ফ্যাট সেল, ব্লাড ভেসেলস, নার্ভ ফাইবার এইগুলো নিয়ে তৈরি। তো আমরা একটা ফিগারে চলে আসি তাহলে ইজি হবে। তো এটা হচ্ছে একটা বোন ম্যারো, ঠিক আছে, এই বোন ম্যারোতে আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখি প্রথমে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট 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 ক্লাস্টার হিসেবে আছে, এগুলো হচ্ছে রেড সেল। তো এই ক্লাস্টার গুলো ইউজুয়ালি এরিথ্রয়েড নেস্ট বলা হয়। তো এরিথ্রয়েড নেস্টের মাঝখানে থাকে হচ্ছে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজটা চারিদিকে এরিথ্রয়েড গুলো থাকে। তারপরে আসি আরেকটা ক্লাস্টার, এই যে এখানে আমরা আরেকটা ক্লাস্টার দেখতে পাচ্ছি, ঠিক আছে, মেনলি হচ্ছে এই যে এইখানে মেইনলি হচ্ছে আমরা ক্লাস্টার দেখতে পাচ্ছি, এইখানেও দেখতে পাচ্ছি, এগুলা ইউজুয়ালি হোয়াইট ব্লাড সেল। তো রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেল ক্লাস্টার হিসেবে আসলে প্রডিউস হয়, এবং এইদিকে মেগা ক্যারিওসাইট বা প্লাটিলেট এটা কিন্তু ক্লাস্টার হিসেবে প্রডিউস হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি। তো ইউজুয়ালি
এই যে এখানে চলে আসে, এখানে বলেছে নেস্ট অফ রেড সেল পিকার্স আর ক্লাস্টার হিসেবে থাকে, সেন্ট্রালে একটি ম্যাক্রোফেজ থাকে। তো সেই ম্যাক্রোফেজের ফাংশনটা কি? ম্যাক্রোফেজের ফাংশন হচ্ছে দুইটা। যখন এই রেড সেল প্রডিউস হয় তখন এই ম্যাক্রোফেজ আয়রন প্রোভাইড করে থাকে, ঠিক আছে। রেটিকুলোসাইট ম্যাচিউর হয়ে তো আমাদের রেড ব্লাড সেল হয়, তো রেটিকুলোসাইট থেকে যখন রেড ব্লাড সেল হয় তখন রেটিকুলোসাইটের দুইটা চেঞ্জ হয়। এক, রেটিকুলোসাইটের নিউক্লিয়াসটা লস হয়। দুই, রেটিকুলোসাইটটা আস্তে আস্তে হিমোগ্লোবিন কন্টেন্ট করে, তখনই ওটা ম্যাচিউর আরবিসি হয়। তো এই ম্যাচিউর আরবিসি যখন ডেভেলপ করে তখন ওই রেটিকুলোসাইটটা কি করে? আয়রন নেয়। কোথা থেকে আয়রন নেয়? মেইনলি হচ্ছে ম্যাক্রোফেজ থেকে নেয়, যেই সেন্ট্রালি যে ম্যাক্রোফেজটা ছিল। এবং রেটিকুলোসাইটের যে নিউক্লিয়াসটা লস হয়ে তো আরবিসি হচ্ছে, তাই না? তো রেটিকুলোসাইটের নিউক্লিয়াসটা এই ম্যাক্রোফেজ, সেন্ট্রাল যে ম্যাক্রোফেজ, ওটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে দেয়। আলটিমেটলি আমরা একটি ম্যাচিউর আরবিসি পাই। এবার মেগা ক্যারিওসাইটগুলা হচ্ছে লার্জ সেল, এবং প্লাটিলেটগুলোও ইউজুয়ালি ক্লাস্টার। এই মেগা ক্যারিওসাইট ইউজুয়ালি লার্জ সেলস, এবং মেগা ক্যারিওসাইট থেকে প্লাটিলেট প্রডিউস হয়, এবং হোয়াইট সেলগুলো ক্লাস্টার আকারে থাকে। এবার হচ্ছে প্লাজমা সেল। প্লাজমা সেল হচ্ছে আমাদের বোন ম্যারোতে 5% থাকে, এবং এটা হচ্ছে বোন ম্যারোর থ্রু আউট স্ক্যাটার্ড হ্যাপাজেটলি থাকে, ছড়িয়ে ছিটিয়ে আর কি। এবার আসে হচ্ছে স্টেম সেল। তো স্টেম সেল আমাদের হচ্ছে যেই, তো স্টেম সেলে আসি। তো স্টেম সেল ইউজুয়ালি আমাদের যত রেড সেল আছে, রেড সেলগুলো হচ্ছে আমাদের প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে ডেভেলপ করে। তো এই প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল আমাদের যত বোন ম্যারো আছে, মানে সব বোন ম্যারোর 0.01% শুধু থাকে। মানে আমাদের ফুল বোন ম্যারোর অনলি 0.01%ই প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। এগুলো সংখ্যায় অনেক কম, কিন্তু এগুলো সেলফ রিনিউ হতে পারে। যেমন সেলফ রিনিউ বলতে কি? সেটা হচ্ছে, এটা হচ্ছে একটি প্লুরিপটেন্ট স্টেম সেল, ঠিক আছে। এটা যখন মাইটোসিস হবে তখন এটা দেখা যাচ্ছে দুইটা হইল সেল। তো এটা হচ্ছে রেড সেলে চলে যাবে, মানে ব্লাড সেলে চলে যাবে, এবং এটা হচ্ছে আবার আগের মতো এটা যেই ফাংশন ছিল এটা সেম ফাংশন ফিরে ফিরে পাবে, ঠিক আছে। তার মানে এটার হচ্ছে যে নাম্বারটা ওটা লস হইল না, এটা সেলফ রিনিউ হলো। এগেন এটা থেকে আবার দুইটা ব্লাড সেল প্রডিউস হবে, ঠিক আছে। এখানে একটা, এখানে একটা। এটা আবার চলে যাবে সার্কুলেশনে, এটা আবার তার মতো থাকবে। তো এটা হচ্ছে সেলফ রিনিউ। এই জন্য এটা যতই সংখ্যায় কম থাকুক না কেন, এটার সংখ্যাটা আসলে কমে না, সেলফ রিনিউ, এটাই বুঝাইছে। তো আমাদের যেই প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থাকে ওইগুলো অ্যাকচুয়ালি বলা হয় প্রোজেনিটাল সেল। তো এই প্রোজেনিটর সেলগুলো অ্যাকচুয়ালি প্রিমিটিভ প্রোজেনিটর সেল বলে আমরা হচ্ছে খালি চোখে বা মাইক্রোস্কোপে, খালি চোখে তো দেখা যায় না কখনোই, মাইক্রোস্কোপে বা ইলেকট্রন মাইক্রোস্কোপে এর কোনো মরফোলজি আমরা বুঝতে পারি না। তো মরফোলজি যেহেতু বোঝা যায় না, ওটাকে আমরা ওইখান থেকে নিয়ে একটা সেল কালচার করি, মানে কালচার করে ওটা একটা কলোনি ফর্ম করি। তো কলোনি ফর্ম করে ওই কলোনির মরফোলজি থেকে আমরা ওই প্রোজেনিটর সেলের নামকরণ করি। তো কলোনি অনুসারে প্রোজেনিটর সেলকে তিনভাবে নামকরণ করা হয়ে থাকে। এক হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট, গ্রানুলোসাইট, মনোসাইট, যেটা হচ্ছে গ্রানুলোসাইটিক এবং মনোসাইটিক সেল প্রডিউস করে। একটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ইরেথ্রয়েড সেল, যেটা হচ্ছে আরবিসি প্রডিউস করে। একটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট মেগা ক্যারিওসাইট, যেটা হচ্ছে মেগা ক্যারিওসাইট অ্যান্ড মানে আলটিমেটলি প্ল্যাটিলেট প্রডিউস করে। তো এইগুলো সবগুলোর যে মেকানিজম, মানে প্রোজেনিটর সেল থেকে যে রেড সেল বা প্ল্যাটিলেট বা ডাব্লিউবিসি প্রডিউস হচ্ছে, সব ক্ষেত্রে গ্রোথ ফ্যাক্টর হেল্প করে। তো এইগুলা এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, বড় একটা ছক, ঠিক আছে। বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর এইখানে কাজে লাগছে। তো সব থেকে তিনটা গ্রোথ ফ্যাক্টর সব ক্ষেত্রে কাজে লাগে, প্রত্যেকটা স্টেপসে অ্যাকচুয়ালি কাজে লাগে। সেটা হচ্ছে ইন্টারলিউকিন 3 স্টেম সেল ফ্যাক্টর অ্যান্ড গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। এই তিনটা ফ্যাক্টর সব ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। তাছাড়া কিছু
মানে স্পিসিস স্পেসিফিক বা লিনিয়েজ স্পেসিফিক কিছু ফ্যাক্টর আছে, যেমন এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিনটা শুধুমাত্র আরবিসির ক্ষেত্রে লাগে। গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর যেটা, সেটা শুধুমাত্র ডাব্লিউবিসি বা গ্রানুলোসাইট বা মনোসাইট ওর ক্ষেত্রে লাগে। অ্যাকচুয়ালি এটা গ্রানুলোসাইটের জন্য লাগে, ঠিক আছে। গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর যেহেতু বলছে, এটা গ্রানুলোসাইটের জন্য লাগে। আর থ্রম্বোপয়েটিন অনলি মাত্র মানে শুধুমাত্র প্ল্যাটেলেট ফর্মেশনের জন্য লাগে। তো বর্তমানে ইউজুয়ালি এই তিনটা ফ্যাক্টর, এরিথ্রোপয়েটিন ফর আরবিসি, গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর ফর ডাব্লিউবিসি অ্যান্ড থ্রম্বোপয়েটিন ফর প্ল্যাটেলেট, এই তিনটা ফ্যাক্টরকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করা হচ্ছে। তৈরি করে কারোর বাড়িতে যদি এগুলো ডেফিসিয়েন্সি থাকে দেয়া হচ্ছে বর্তমানে। এক্সাম্পল এরিথ্রোপয়েটিন আমরা যে কোনো পেশেন্টের যদি রেনাল ফেইলার হয়ে অ্যানিমিয়া ডেভেলপ করে তাদের। এছাড়াও গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর দিয়ে আমরা কোনো পেশেন্টের যদি নিউট্রোফিল কাউন্ট অনেক কমে যায় আফটার কেমোথেরাপি, মানে ড্রাগ ইনডিউসড নিউট্রোপেনিয়াতে আমরা গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর দিয়ে থাকি। তো এছাড়া আমাদের এইখানে দেখছি আমরা স্টেম সেলে প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থাকে। তো প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল ছাড়াও কিছু নন হেমাটোলজিক্যাল সেল যেমন মেসেনকাইমাল সেল থাকে। এইখান থেকে বিভিন্ন স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, ফ্যাট সেল, নার্ভ এইগুলা ডেভেলপ করে। তো এই যে নার্ভ সেল থেকে বিভিন্ন নন হেমাটোপয়েটিক সেল ডেভেলপ করতেছে, এই কন্ডিশনকে বলা হয় স্টেম সেল প্লাস্টিসিটি, ঠিক আছে, যেটা পরবর্তীতে ইন ফিউচারে অনেক কাজে লাগতে পারে। এবার আসি রেড সেলস অ্যান্ড দেয়ার ফাংশন। তো প্রথমে আসি রেড সেল। তো রেড সেল হচ্ছে আমাদের বোন ম্যারোতে রেড সেল যে প্রিকারসার থাকে ওটাকে আগে বলেছি কলোনি ফর্মিং ইউনিট ইরেথ্রয়েড সেল বলা হয়। তো এই কলোনি ফর্মিং ইরেথ্রয়েড প্রোজেনিটর সেলকে ইরাইথ্রোব্লাস্ট বা নর্মোব্লাস্টও বলা হয়ে থাকে। তো ইরাইথ্রোব্লাস্ট বা নর্মোব্লাস্ট আস্তে আস্তে ডিভাইড হতে থাকে, ঠিক আছে। ডিভাইড হতে হতে এগুলো হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করে। তো যখন এই ইরাইথ্রোব্লাস্ট বা নর্মোব্লাস্ট হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করে তখন ওটা সাইটোপ্লাজমের কালার পিঙ্ক দেখা যায়। তো আস্তে আস্তে কি হয়, এই ইরাইথ্রোব্লাস্টে যেই নিউক্লিয়াসটা থাকে নিউক্লিয়াসটা কনডেন্স হয়ে আস্তে আস্তে সেল থেকে বাইরে চলে আসে এবং ম্যাক্রোফেজ সেটাকে ফ্যাগোসাইটোসিস করে। দেন ওটা বোন ম্যারো থেকে সার্কুলেশনে চলে আসে আমাদের, ঠিক আছে, নন নিউক্লিয়েটেড যেই সেলটা। তো ফার্স্ট নন নিউক্লিয়েটেড রেড সেল আমাদের ব্লাডে সেটা হচ্ছে রেটিকুলোসাইট, ঠিক আছে। কিন্তু রেটিকুলোসাইটে নিউক্লিয়াসটা থাকে না, বাট রাইবোজোম থাকে। তো এই রাইবোজোমের জন্য রেটিকুলোসাইটকে ফেইন্ট ব্লু পিঙ্ক কালার দেখা যায়, যেটার আরেক নাম পলিক্রোমাশিয়া। তো ইউজুয়ালি এই রেটিকুলোসাইটটা বোন ম্যারো থেকে আস্তে আস্তে ডিভাইড হতে 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 নিউক্লিয়াসটা লস করে আস্তে আস্তে ব্লাডে আসতে তার টাইম লাগে 3 দিন, ঠিক আছে, 3 দিন। তো এই 3 দিনের মধ্যে কি হয়, রেটিকুলোসাইট অ্যাকচুয়ালি আমাদের ব্লাডে তৈরি হচ্ছে, মানে বোন ম্যারোতে তৈরি হচ্ছে, ব্লাডেও আসতেছে। তো এই ব্লাডেও আমরা রেটিকুলোসাইট পাই এবং বোন ম্যারোতেও আমরা রেটিকুলোসাইট পাই। এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স রেটিকুলোসাইটের, যে রেটিকুলোসাইট আমরা ব্লাডেও পাই, বোন ম্যারোতেও পাই, এবং রেটিকুলোসাইটে কোনো নিউক্লিয়াস থাকে না বাট রাইবোজোম থাকে। আলটিমেটলি কি হয়, এই যে রেটিকুলোসাইটে যে রাইবোজোমটা থাকে ওই রাইবোজোমটা প্রোটিন সিনথেসিস করে। গ্লোবিন তো এক ধরনের প্রোটিন আমরা জানি। তো রাইবোজোমটা আস্তে আস্তে প্রোটিন সিনথেসিস করতে করতে যখনই গ্লোবিন কমপ্লিটলি ফর্ম করে দেয় তখন ওই রাইবোজোমটা আস্তে আস্তে লস হয়ে যায়, রাইবোজোমটা থাকে না। অপরদিকে ম্যাক্রোফেজ যেটা থাকে, আগেই বলেছি সেন্ট্রাল ম্যাক্রোফেজ, ওটা আয়রন দেয়। তো এই গ্লোবিন এবং আয়রন একসাথে মিলিত হয়ে তৈরি করে হিমোগ্লোবিন, তখন এটা হয় পিঙ্ক সাইটোপ্লাজম। তো রেটিকুলোসাইট থেকে ম্যাচিওর আরবিসি হতে মানে রাইবোজোমটাও লস করতে এবং হিমোগ্লোবিন অ্যাকোয়ার্ড করতে টোটাল টাইম লাগে 3 days। খুব ইম্পর্টেন্ট ডেটা আমাদের মনে রাখতে হবে। তো কারোর ব্লাডে যদি রেটিকুলোসাইটের কাউন্ট অনেক বেড়ে যায় ওই কন্ডিশনকে বলা হয় রেটিকুলোসাইটোসিস, যেটা ইনক্রিজ এরাইথ্রোপয়েসিস ইন্ডিকেট করে। তো এই যে আমাদের রেটিকুলোসাইট থেকে মানে আমাদের প্রিকারসার সেল থেকে
রেটিকুলোসাইট হচ্ছে, আরবিসি হচ্ছে, এই সবগুলো ইউজুয়ালি স্টিমুলেটেড হয় একটি গ্রোথ ফ্যাক্টর দিয়ে, যেটার নাম হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। এই ইরাইথ্রোপয়েটিন একটি পলিপেপটাইড হরমোন, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি গ্রোথ ফ্যাক্টর না, হরমোন। ইরাইথ্রোপয়েটিন একটা হরমোন। এটা ইরাইথ্রোপয়েটিন সব থেকে বেশি প্রডিউস হয় আমাদের রেনাল ইন্টারস্টিশিয়াল পেরিটিউবুলার সেল থেকে, যেটা হাইপোক্সিয়ার রেসপন্সে আরো বেশি প্রডিউস হয়। তো আমাদের কিডনি ছাড়াও আরো অনেক জায়গা থেকে এগুলো প্রডিউস হয়, লিভার থেকেও প্রডিউস হতে পারে, আমাদের ব্রেন থেকেও প্রডিউস হতে পারে, ঠিক আছে, ইউটেরাস থেকেও প্রডিউস হতে পারে। তো কারো যদি হচ্ছে ইরাইথ্রোপয়েটিন রিলিজ না হয়, যেসব পেশেন্টের কিডনিতে কোনো প্রবলেম আছে, মেনলি ইরাইথ্রোপয়েটিন তার রিলিজ হচ্ছে না, তখন আমরা বাইরে থেকে কোনো ফার্মাকোলজিক্যাল এজেন্ট দিতে পারি। ওই এজেন্টটার নাম হচ্ছে ডারবিপয়েটিন। এই ডারবিপয়েটিনের কাজ ইরাইথ্রোপয়েটিনের মতো। কেউ যদি জিজ্ঞাসা করে কোনো পেশেন্টের ইরাইথ্রোপয়েটিন নাই, তুমি তাকে বাইরে থেকে কোন ড্রাগ দিবা, মানে ড্রাগ অফ চয়েসে ডারবিপয়েটিন দেওয়া হয়, যাতে করে তার ওই ইরাইথ্রোপয়েটিনের ঘাটতিটা লস হয়। আরবিসির নর্মাল লাইফ স্প্যান 120 দিন জানি। তো আরবিসির ডায়ামিটার হচ্ছে 8 মাইক্রোমিটার এবং আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। তো আরবিসির এরপর সাইজ এবং শেপ আমি এখান থেকে আলোচনা করি, যে আরবিসির স্ট্রাকচার। তো আরবিসির মেমব্রেন, যেটা সেল মেমব্রেন, এটা হচ্ছে লিপিড বাইলেয়ার, ঠিক আছে? তো এই লিপিড বাইলেয়ারের সাথে একটি স্কেলেটন যুক্ত থাকে, যে এটা হচ্ছে স্কেলেটন, যেটা হচ্ছে ফিলামেন্টাস, বোঝাই যাচ্ছে একটা আরেকটার সাথে জড়িয়ে রয়েছে, তাই না? তো এই যে সাইটোস্কেলেটন, এই সাইটোস্কেলেটনটাই অ্যাকচুয়ালি আরবিসির ফ্লেক্সিবিলিটি মেনটেন করে। আরবিসিটা তো মানে আরবিসিটা চুপসে থাকবে কোনো স্মল ক্যাপিলারি দিয়ে যাওয়ার সময়, বের হয়ে আবার এক্সপ্যান্ড হবে, মানে সাইজ বা শেপের যেই পরিবর্তন, স্কুইজিং ক্যাপাসিটি, ফ্লেক্সিবিলিটি, এটা ডিপেন্ড করে ইউজুয়ালি স্কেলেটনের উপরে। তো স্কেলেটনটা এই সেল মেমব্রেনের যে লিপিড বাইলেয়ার এর সাথে যুক্ত থাকে গ্লাইকোফোরিন সি দিয়ে। গ্লাইকোফোরিন সি হচ্ছে একটা অ্যাঙ্কর প্রোটিন, এই যে এটা হচ্ছে সাইটোস্কেলেটনকে অ্যাটাচ করে রাখে এর মধ্যে, মানে সাইটোস্কেলেটন আর হচ্ছে লিপিড বাইলেয়ারের অ্যাটাচ করে রাখে এই গ্লাইকোফোরিন সি। এছাড়াও গ্লাইকোফোরিন সি এর আরো দুইটা ফাংশন আছে, সেটা হচ্ছে এরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, মানে এটা হচ্ছে অক্সিজেন ক্যারি করতে পারে। এছাড়াও প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়ার রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। এছাড়া সেল মেমব্রেনে আরো এক ধরনের প্রোটিন থাকে, যেটাকে বলা হয় ব্যান থ্রি। এই ব্যান থ্রিটা আয়ন ট্রান্সপোর্ট চ্যানেল হিসেবে কাজ করে। কেন আয়ন ট্রান্সপোর্ট চ্যানেল হিসেবে কাজ করে? ইউজুয়ালি আমাদের এই আরবিসিটা অসমোটিক একটা, কি বলে, ওটাকে বলে হচ্ছে অসমোটিক স্ট্রেস, ঠিক আছে? আমাদের হচ্ছে অসমোটিক স্ট্রেসে যাইতে পারে আরবিসি দুইটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের লাংস এবং কিডনি। আমাদের পালমোনারি এবং রেনাল সার্কুলেশনে আমাদের এই আরবিসিটা অসমোটিক একটা স্ট্রেসে যায়। তো ওই অসমোটিক স্ট্রেস থেকে নর্মাল হোমিওস্টেসিসে থাকার জন্য, মানে আরবিসিটা নর্মাল তার যেই হোমিওস্টেসিস এটা মেনটেন করার জন্য আয়ন চ্যানেলটা ইউজুয়ালি কাজে লাগে। এবার আসি সাইটোস্কেলেটন। তো সাইটোস্কেলেটনে ইউজুয়ালি দুই ধরনের আমরা প্রোটিন পাই, একটা হচ্ছে স্পেকট্রিন প্রোটিন, একটা হচ্ছে অ্যানকাইরিন প্রোটিন। তো স্পেকট্রিন আবার দুই রকম, একটা হচ্ছে আলফা স্পেকট্রিন, বিটা স্পেকট্রিন, এছাড়া অ্যানকাইরিন থাকে। এছাড়াও আরবিসি সারফেসে অনেকগুলা অ্যান্টিজেন থাকে, তার মধ্যে ইউজুয়ালি আমরা মানে 400 ধরনের অ্যান্টিজেন থাকে আরবিসি সেল মেমব্রেনে। এর মধ্যে ব্লাড গ্রুপ অ্যাকচুয়ালি 22টা ব্লাড গ্রুপিং পাওয়া গিয়েছে। তো সব থেকে কমন হচ্ছে এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর। তো ইউজুয়ালি এবিও ব্লাড গ্রুপের এখানে আমরা দেখতে পাচ্ছি এ, বি এবং ও, এর হচ্ছে 3টা অ্যালোটাইপ থাকে। তো দেখা যাচ্ছে এখানে ও গ্রুপে কিন্তু কোনো এক্সট্রা সুগার নাই, এ গ্রুপে এক্সট্রা সুগারও আছে, বি গ্রুপে এক্সট্রা সুগার আছে। তো কি করতে পারে, এ এবং বি দুইটাই কেন এদের এক্সট্রা সুগার আছে? এ এবং বি যে অ্যালিল, এই দুইটাই হচ্ছে ইউজুয়ালি গ্লাইকোসাই গ্লাইকোসাইল ট্রান্সফারেজ একটা এনজাইমকে এনকোড করতে পারে। তো গ্লাইকোসাইল ট্রান্সফারেজ এনজাইমকে যখন এরা এনকোড করে, তখন কি হয়, এই
এ যে অ্যালিল এরা হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন প্রডিউস করে, যেটা একটা ওপেন সার্কেল। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে গোল একটা, জাস্ট গোল, ভিতরে কিছু নাই, ওপেন সার্কেল প্রডিউস করে। এটা হচ্ছে এ ব্লাড গ্রুপ। এবং যে বি অ্যালিল থাকে এটা প্রডিউস করে ডি গ্যালাক্টোজ, যেটা ব্লু সার্কেল থাকে, এই যে ব্লু সার্কেল। এটা হচ্ছে ইউজুয়ালি এই দুইটা এক্সট্রা সুগারের জন্য এ এবং বি গ্রুপকে আইডেন্টিফাই করা হয়ে থাকে। অপরদিকে ও অ্যালিলে কোনো অ্যান্টিজেন নাই, ঠিক আছে, এক্সট্রা কোনো অ্যান্টিজেন নাই, অ্যাডেড সুগার নাই। আর আর এইচ অ্যান্টিজেন মেনলি ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই যে এখানে আমরা যে আর এইচ অ্যান্টিজেন পাচ্ছি এটা একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন, ঠিক আছে। এখানে চলে আসি। তো ইউজুয়ালি আমাদের হচ্ছে সাইটোস্কেলেটনে আমি আগেই বলেছি প্রোটিন থাকে, যেমন স্পেকট্রিন থাকে, অ্যাঙ্কাইরিন থাকে, তাই না? তো ওই প্রোটিনগুলোর যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, লিঙ্কেজ প্রোটিনটা যদি ঠিকমতো কাজ না করে, যে লিঙ্কেজ প্রোটিন, ঠিক আছে, লিঙ্কেজ প্রোটিন মানে হচ্ছে এই গ্লাইকোপ্রোটিন সি এ যে লিঙ্কেজ প্রোটিন হিসেবে কাজ করেছে। তো এই লিঙ্কেজ প্রোটিনের জন্য যদি কোনো প্রবলেম থাকে বা আমাদের স্পেকট্রিন প্রোটিনের কোনো প্রবলেম থাকে, তখন কি হয়, এই আরবিসির যে মেমব্রেনটা লস হয়ে যায়। তো যখন মেমব্রেনটা লস হয়ে যায় তখন ওটা স্প্লিন দিয়ে যাওয়ার সময় আরবিসিটা ভেঙে যায়, কারণ ওটা তো শেপটা অ্যাবনর্মাল হয়ে গিয়েছে। তখন স্প্লিনের মধ্যে যখন যায়, ওটা অ্যাকচুয়ালি স্মল ক্যাপিলারির মধ্যে যাওয়ার জন্য, স্প্লিনের মধ্যে যখন যায় তখন স্মল ক্যাপিলারির মধ্যে থেকে যখন যায় তখন রেড সেলটা ব্রেকডাউন হয়ে যায়, ঠিক আছে। তো এই অ্যাবনর্মাল শেপের আরবিসি কে বলা হয় স্পেরোসাইটিক আর ইলেপ্টোসাইটিক আরবিসি। এই স্পেরোসাইটিক বা ইলেপ্টোসাইটিক আরবিসি যখন স্প্লিন দিয়ে যায় তখন ওটা ব্রেকডাউন হয়ে থাকে। তো অসমোটিক স্ট্রেস আরবিসি দুই জায়গা ফেস করে, পালমোনারি এবং রেনাল সার্কুলেশন। তো এটাকে মেনটেন করার জন্য আয়রন পাম্প থাকে। এই আয়রন পাম্পের মাধ্যমে এরা সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেটের হোমিওস্ট্যাসিস মেনটেন করে থাকে। এবং আরবিসিতে আমরা জানি কোনো মাইটোকন্ড্রিয়া নাই, ঠিক আছে। তো আরবিসি তাদের যেই এনার্জি, ওই এনার্জি প্রডিউস করে মেনলি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এবং পেন্টোজ ফসফেট পাথওয়ে বা এইচএমপি শান্টের মাধ্যমে, যেটা সাইটোসলে থাকে। তো আরবিসির ভিতরে কোনো মাইটোকন্ড্রিয়া নাই। যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে কি অসুবিধা হতো? আরবিসির মধ্যে যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে কি হতো? আরবিসি যখন এই অক্সিজেনটা ক্যারি করে, নর্মালি আমরা জানি হিমোগ্লোবিন, তো কি হতো, আরবিসি যখন অক্সিজেন ক্যারি করত তখন হচ্ছে আরবিসিটা ওই অক্সিজেনকে নিয়ে রেসপিরেটরি চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে ওই অক্সিজেন থেকে এটিপি প্রডিউস করে বসে থাকতো, যার কারণে টিস্যু আর কোনো অক্সিজেন পাইতো না, ঠিক আছে। তো এবার আসি হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন এখানে বলেছে একটা প্রোটিন, ঠিক আছে। আমরা জানি হিমোগ্লোবিন হচ্ছে গ্লোবিন প্রোটিন এবং আয়রন, হিম, এই দুইটা নিয়ে গঠিত। তো গ্লোবিন হচ্ছে ইউজুয়ালি 4টা গ্লোবিন চেন থাকে হিমোগ্লোবিনে, যেটার চারিদিকে থাকে আয়রন কন্টেইনিং পোরফাইরিন পিগমেন্ট বা পোরফাইরিন রিং, যেটাকে বলা হয় হিম, ঠিক আছে। তো একটা গ্লোবিনে ইউজুয়ালি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে 2 আলফা, মানে দুইটা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে আলফা সেগমেন্ট, একটা হচ্ছে নন আলফা সেগমেন্ট। তো আলফা সেগমেন্টটা ইউজুয়ালি দুইটা, ঠিক আছে, মানে দুইটা চেইন থাকে। একটা হচ্ছে মানে একটা নর্মাল হিমোগ্লোবিনে ইউজুয়ালি দুইটা আলফা চেন থাকে এবং দুইটা নন আলফা চেন থাকে। তো আমাদের হিমোগ্লোবিনের অনেক টাইপস আছে, যেমন হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন A2, হিমোগ্লোবিন F আমরা জানি। তো হিমোগ্লোবিন এ তে ইউজুয়ালি দুইটা আলফা এবং দুইটা বিটা চেন থাকে, এবং এই হিমোগ্লোবিন এটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন 90%ই ইউজুয়ালি থাকে। এছাড়া আরেকটা হিমোগ্লোবিন যেটা হচ্ছে হিমোগ্লোবিন F, এই হিমোগ্লোবিন Fটা মানে দুইটা আলফা এবং দুইটা গামা চেন নিয়ে গঠিত, যেটা ফিটাসে প্রিডোমিনেন্ট হিমোগ্লোবিন হিসেবে থাকে। তো ইউজুয়ালি আমাদের এই যে হিমে আমরা জানি হচ্ছে আয়রন থাকে, তাই না? তো হিম আয়রনটা ইউজুয়ালি ফেরাস ফর্মে থাকে। তো এই ফেরাস ফর্ম আয়রনের অক্সিজেনের প্রতি ক্যাপাসিটিটা অনেক ভালো, এবং অক্সিজেন এই ফেরাস আয়রনের সাথে রিভার্সিবলি বাইন্ড করে, মানে এখানে বাইন্ড করতেও পারে আবার ডিসলস্টও হতে পারে। তো
অক্সিজেন হচ্ছে এই ফেরাস আয়রনের সাথে মানে যত বাইন্ড করবে তত তার অ্যাফিনিটি বাড়বে, যে একটা মলিকুল বাইন্ড করলো আবার দুইটা এসে বাইন্ড করবে, আরো এসে বাইন্ড করবে, অ্যাফিনিটি থাকে, ঠিক আছে। তো কি হয়, যখন এই যে হিমোগ্লোবিন এ যেটা, দুইটা আলফা চেন দুইটা বিটা চেন আছে, তো কি হয় এখানে হচ্ছে যখন দেখা যাচ্ছে এটা হচ্ছে অক্সিজেন, তাই না? তো অক্সিজেন এসে বাইন্ড করলো এইখানে দুইটা আলফা চেন এবং এইখানে দুইটা বিটা চেন, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা বিটা চেন। আমি জাস্ট নিজের মতো আঁকাচ্ছি এটা। তো অক্সিজেন এসে যখন এইখানে বাইন্ড করবে, বাইন্ড করলে কি হয়, এই দুইটা বিটা চেন একটা আর একটার সাথে ক্লোজলি চলে আসবে। তো যখন ক্লোজলি চলে আসবে তখন হচ্ছে ইউজুয়ালি এই অক্সিজেনটা এর সাথে বাইন্ড করে থাকবে। তো আলটিমেটলি এটা হচ্ছে লাংসে ঘটে ইউজুয়ালি, ঠিক আছে। আমাদের এই বিটা চেন লাংসে অক্সিজেন নিল, নেওয়ার পরে এই হিমোগ্লোবিনটাই পুরো যেই হিমোগ্লোবিনটা এটা হচ্ছে সার্কুলেশনের মাধ্যমে গিয়ে গিয়ে একটা টিস্যুতে যাবে যেখানে অক্সিজেন দরকার, হাইপোক্সিক টিস্যু মেনলি। তো কি করবে, যখন হাইপোক্সিক টিস্যুতে আসবে, আসলে কি হয়, এই যেই বিটা চেন, এই বিটা চেন থেকে অক্সিজেনটা ডিসলস্ট হয়ে যাবে। তো যখনই এই বিটা চেনটা থেকে অক্সিজেন ডিসলস্ট হয়ে গেল, তখন এই দুইটা বিটা চেনের মাঝখানে একটা ওপেন ট্র্যাক ফরমেশন হবে, ঠিক আছে। এখানে একটা ট্র্যাক ফরমেশন হবে, এটাকে ওপেন স্টেট বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো মানে মেনলি হচ্ছে বিটা চেন দুইটা অক্সিজেন আসার কারণে একটা আর একটার সাথে লেগে গেল, এবং যখনই অক্সিজেন ছেড়ে দিবে তখন এই বিটা চেন আবার আগের অবস্থায় চলে যাবে, মানে ডিসলস্ট হয়ে যাবে। তো যখনই দুইটা আলাদা এমন সেপারেট হয়ে যাবে বিটা চেন, তখন কি হবে, আরবিসির একটা মেটাবলিজম হবে। মেটাবলিজমের কারণে 2,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হবে এখানে, ঠিক আছে। এই যে 2,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হবে। তো 2,3-বিসফসফোগ্লিসারেট, এবং এইখানে আমি আগে বলেছি যখন হাইপোক্সিক টিস্যুতে আসে তখনই কিন্তু অক্সিজেনটা ওই টিস্যুতে ছেড়ে দেয়। তো হাইপোক্সিয়া মানে অক্সিজেন কম, ওই টিস্যুর পিএইচ অবশ্যই অনেক কম থাকবে, মানে ওইখানে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট থাকবে, মানে ওইখানে তোমার ওইখানে ইউজুয়ালি হাইড্রোজেন অনেক বেশি, তাই না, ওইখানে ইউজুয়ালি কার্বন ডাই অক্সাইডও অনেক বেশি, দুইটা বেশি। তো এই হাইড্রোজেন, এই কার্বন ডাই অক্সাইড এবং 2,3-বিসফসফোগ্লিসারেট, এই তিনটাই এই হাইপোক্সিক টিস্যুতে বেশি থাকে। তো এই তিনটার কাজ হলো অক্সিজেনকে এই বিটা চেনের সাথে বাইন্ড করতে না দেওয়া। তো ইউজুয়ালি এই 2,3-বিসফসফোগ্লিসারেট এবং হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই তিনটা যখন বেড়ে যাবে তখন কি হবে, এই অক্সিজেন বিটা চেনের সাথে আর বাইন্ড করবে না, তারা টিস্যুতে চলে আসবে, ঠিক আছে। মানে টিস্যুতে অক্সিজেনের কনসেন্ট্রেশন তখন বাড়তে থাকবে। তো তখন একটা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ প্রডিউস হয়, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট করবে, ঠিক আছে। যত বেশি অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিন থেকে মানে ছেড়ে দিবে, হিমোগ্লোবিন যত অক্সিজেন ছাড়বে তত হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট হবে। আর যত এই বিটা চেনটা অক্সিজেনকে নিজের দিকে ধরে রাখবে তত এই অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা লেফটে শিফট হবে, ঠিক আছে। তো এই জন্য অক্সিজেন ডিসোসিয়েশন যেই কার্ভটা থাকে, এই অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা ইউজুয়ালি সিগময়েড শেপ, ঠিক আছে। মানে হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা ইউজুয়ালি সিগময়েড শেপ। তো এখানে আমি ফিগারে চলে আসি কার্ভে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাইটে শিফট করতেছে, ঠিক আছে। নরমালি এটা হচ্ছে লাংস থেকে অক্সিজেন নিয়ে পেরিফেরিতে যাচ্ছে, আর্টারিতে যাচ্ছে, ঠিক আছে। তো যখন আর্টারিতে যাচ্ছে, আর্টারিতে আগে বলেছি ওইখানে হাইপোক্সিয়া, তো এখানে হাইড্রোজেন বেশি, কার্বন ডাই অক্সাইড বেশি, টেম্পারেচারও বেশি, এবং ওইখানে বিসফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে বিটা সেল নিজেদের মধ্যে ডিসলস্ট হওয়ার কারণে,
ডিউ টু আরবিসি মেটাবলিজম। তো এইগুলোর জন্য অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে টিস্যুতে এবং এটা রাইটে শিফট হচ্ছে, আর লেফটে শিফট করবে যখন বিসফসফোগ্লিসারেট, হাইড্রোজেন আয়ন এবং কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার সবগুলো কমে যায়, তখন লেফটে শিফট করে এবং তখন অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অবস্থায় থাকে। তো কথা হচ্ছে এইখানে যেভাবে ডেভিডসনে লেখা আমি ওইভাবে একটু বলি। এই যে যখন হচ্ছে বিটা চেনে অক্সিজেন বাইন্ড করে তখন হচ্ছে বিটা চেনগুলো সুইং করে ক্লোজার চলে আসে। তো যখন অক্সিজেন মুভ করে আবার লস হয়ে যায় তখন ইউজুয়ালি ওপেন ডিঅক্সিজেনেট একটা স্টেট প্রডিউস হয়। এই ওপেন ডিঅক্সিজেনেট স্টেটটা যখন প্রডিউস হয় তখন আরবিসির একটা মেটাবলিজম হয়, রেড সেল মেটাবলিজম। এই রেড সেল মেটাবলিজমের মাধ্যমে ইউজুয়ালি 2,3 বিসফসফোগ্লিসারেট প্রডিউস হয়। ঠিক আছে, এই 2,3 বিসফসফোগ্লিসারেটের জন্য ইউজুয়ালি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের অ্যাফিনিটি অনেক কমে যায়। তো এই জন্যে ইউজুয়ালি এই হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা সিগময়েড শেপ হয়ে থাকে। তো এই অক্সিজেন এবং হিমোগ্লোবিনের বাইন্ডিং ইউজুয়ালি তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে 2,3 বিসফসফোগ্লিসারেট, হাইড্রোজেন আয়ন এবং কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো যদি হচ্ছে এই তিনটা জিনিসের মানে ইউজুয়ালি 2,3 বিসফসফোগ্লিসারেট এবং হাইড্রোজেন আয়ন এবং কার্বন ডাই অক্সাইড যখন বেড়ে যায় তখন ইউজুয়ালি কার্ভটা রাইটে শিফট করে। যে আমি এখানে ফিগারে বলেছি যখন ইউজুয়ালি এই তিনটা বেড়ে যায়, তাই না, এই তিনটা যখন বেড়ে যাবে তখন কি হবে, এটা রাইটে শিফট করবে, শিফট করে অক্সিজেন টিস্যুতে দিয়ে দিবে। ঠিক আছে, মানে টিস্যু অক্সিজেন বাড়লে অথবা ব্লাডে যদি এই তিনটা বেড়ে যায়, ডেভিডসনের ভাষায় বলি ইজি করে, যদি এই তিনটা জিনিস বাড়ে অক্সিজেনের কথা আসবেই না, বলতেছি না, এই তিনটার কথা বলতেছি। এই তিনটা বাড়লে কার্ভটা রাইটে শিফট করবে এবং এই তিনটা কমলে কার্ভটা লেফটে শিফট করবে। ঠিক আছে, তো এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার, সেটা হচ্ছে আয়রন কিন্তু ফেরাস ফর্মে থাকে এবং এখানে আরেকটা কথা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনে কোনো বিটা চেন থাকে না। আমরা এখানে বলেছি অক্সিজেন অলওয়েজ বিটা চেনের সাথে যখন বাইন্ড করে ডিসলস্ট হয় তখনই কিন্তু 2,3 বিসফসফোগ্লিসারেট প্রডিউস হয়, তখনই অক্সিজেনের এই হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। তো কথা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনে কোনো বিটা চেনই নাই, তো ওইখানে অক্সিজেন এসে বাইন্ড করে ডিসলস্ট হলে কোনো 2,3 বিসফসফোগ্লিসারেট প্রডিউস হবে না, অ্যাফিনিটি কমবেও না, যার কারণে ফিটাল ব্লাডের অক্সিজেনের অ্যাফিনিটি অনেক বেশি থাকে, কারণ ওইখানে কোনো বিটা চেন নাই। ঠিক আছে, আলফা চেনও অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, গামা চেনও অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। যে এইখানে চলে আসি, হিমোগ্লোবিন ফিট এফ মানে ফিটাল হিমোগ্লোবিন, এটা হচ্ছে আনএবল টু বাইন্ড 2,3 বিসফসফোগ্লিসারেট এন্ড হ্যাজ এ লেফট শিফট অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। মানে ফিটাল হিমোগ্লোবিন যেহেতু এখানে 2,3 বিসফসফোগ্লিসারেট বাইন্ড করতে পারে না, সেহেতু এর কার্ভটা লেফট সাইডে ইউজুয়ালি ডিসোসিয়েট করে এবং ফিটাল হিমোগ্লোবিনের ব্লাডেও পিএইচ অনেক লো থাকে, যার কারণে ফিটাল অক্সিজেনটা অনেক ভালো হয় যে কোনো অর্গানে। এবার একটা ড্রাগ ড্যাপসন দিলে কি হয়, আমাদের যে হিমে ফেরাস আয়রন থাকে ফেরাস আয়রনটা কনভার্ট হয়ে ফেরিক আয়রনে চলে যায়। তো যখনই হিমোগ্লোবিনে ফেরিক আয়রন চলে আসে তখন ওটাকে বলা হয় মিথ হিমোগ্লোবিন। তো মিথ হিমোগ্লোবিনও লেফট শিফট অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ মেনে চলে, মানে এটার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কম, যার কারণে এখানে আমরা লেফট সাইডেড অক্সিজেন কার্ভ পেয়ে থাকি। এছাড়াও কিছু জেনেটিক মিউটেশন হতে পারে ইউজুয়ালি হিঞ্জ জয়েন্টে, মেনলি গ্লোবিন চেন এবং আয়রনের যেই জয়েন্ট ওইখানে হইলে হিমোগ্লোবিনোপ্যাথিস হতে পারে, অথবা আলফা এবং বিটা চেনের যদি কোনো সমস্যা হয় তাহলে থ্যালাসেমিয়া ডেভেলপ করতে পারে। আমরা এটা জানি, আলফা থ্যালাসেমিয়া অথবা বিটা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়ার জিন হচ্ছে দুইটা, তো এই দুইটা জিন ক্রোমোজোম 16তে থাকে এবং বিটা থ্যালাসেমিয়ার জিন হচ্ছে একটা, যেটা ক্রোমোজোম 11তে থাকে। তো এইগুলো গেল হচ্ছে গ্লোবিন চেনের ডিফর্মিটিতে কি কন্ডিশন হতে পারে। এখন দেখা যাচ্ছে কারোর হিম সিনথেসিস হচ্ছে না, আয়রনি সিনথেসিস হচ্ছে না, তখন তার কি কন্ডিশন হয়, তখন তার হচ্ছে পোরফাইরিয়াসিস ডেভেলপ করে। ঠিক আছে, তো এখন আসি আরবিসি ডিস্ট্রাকশন। তো
ইউজুয়ালি আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 দিন। 120 দিন পর আরবিসিটা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দিয়ে ফ্যাগোসাইটস হয়ে যায় এবং যে অ্যামিনো অ্যাসিডটা থাকে আরবিসির ওই অ্যামিনো অ্যাসিডটা রিসাইকেল হয় এবং আয়রনটাও রিসাইকেল হয়। এছাড়াও আয়রনটা আলটিমেটলি তার যে ডিগ্রেডেটিভ প্রোডাক্ট বিলিরুবিনে কনভার্ট হয় এবং বিলিরুবিনটা লিভারে কনজুগেটেড হয়ে ওটা বাইল দিয়ে এক্সক্রিট হতে পারে। বাইল দিয়ে এক্সক্রিট হয়ে স্মল বাওয়েলে কিছু স্টারকোবিলিন কনভার্ট হয়ে ওটা স্টুল দিয়ে বের হতে পারে এবং স্টুল থেকে পাস করার আগে কিছু আবার রিঅ্যাবজর্ব হতে পারে যেটা ইউরিন দিয়ে বের হয়, যেটাকে বলা হয় ইউরোবিলিনোজেন। তো ইউজুয়ালি জন্ডিস যখন হয়, জন্ডিসে আমরা হচ্ছে ইউজুয়ালি ইউরিনারি বিলিরুবিন বেড়ে যায় এবং ব্লাডেও বিলিরুবিন বাড়ে আমরা জানি। তো ইউজুয়ালি হিমোগ্লোবিন কেন ব্লাডে ফ্রি থাকে না? ফ্রি ইন্ট্রাভাস্কুলার হিমোগ্লোবিন আমাদের শরীরের জন্য অনেক টক্সিক এবং এটা হচ্ছে আমাদের হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করে ব্লাডে। হ্যাপ্টোগ্লোবিন কি? হ্যাপ্টোগ্লোবিন হচ্ছে একটা প্লাজমা প্রোটিন যেটা লিভারে প্রডিউস হয়ে থাকে। এবার সে হচ্ছে হোয়াইট সেল। তো হোয়াইট সেল হচ্ছে আমাদের টু টাইপস, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তো গ্রানুলোসাইটের মধ্যে কি কি আমরা জানি? অ্যাগ্রানুলোসাইটের মধ্যে মনোসাইট এবং লিম্ফোসাইট আমরা জানি। তো ইউজুয়ালি আমাদের গ্রানুলোসাইট এবং মনোসাইট এইগুলো আমাদের মাইলয়েড সিরিজের সেল আর লিম্ফোসাইট হচ্ছে লিম্ফয়েড সিরিজের সেল। তো ইউজুয়ালি আমাদের এই গ্রানুলোসাইট এবং মনোসাইট কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট মনোসাইট থেকে ইউজুয়ালি আসে এবং এই প্রসেসকে বলা হয় মাইলোপয়েসিস। ঠিক আছে? তো ইউজুয়ালি বোন ম্যারোতে এই মাইলোপয়েসিস থেকে মানে মাইলোপয়েসিস প্রসেসের মাধ্যমে এই কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট মনোসাইট থেকে মাইলোব্লাস্ট প্রডিউস হয়। এই মাইলোব্লাস্ট অনেক বড় থাকে এবং এ হচ্ছে ব্যাসোফিলিক সাইটোপ্লাজম এবং এর হচ্ছে নিউক্লিয়াসটা প্রিমিটিভ থাকে এবং অনেক ওপেন ক্রোমাটিন বা নিউক্লিয়াই থাকে। এটা জাস্ট জানার জন্য। মেন ইম্পর্টেন্ট হচ্ছে একটা মাইলোব্লাস্ট থেকে ম্যাচিওর ডাব্লিউবিসি যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল এইসব হতে কতদিন টাইম লাগে? ইউজুয়ালি 14 দিন টাইম লাগে এবং কোন কোন সাইটোকাইন্স এই ক্ষেত্রে হেল্প করে? মেনলি তিনটা সাইটোকাইন্স হেল্প করে। একটা হচ্ছে গ্রানুলোসাইট মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, একটা গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর এবং মনোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর। তো এই তিনটার মধ্যে ক্লিনিক্যালি আমরা কোনটা ইউজ করতে পারি? ক্লিনিক্যালি আমরা গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর ইউজ করতে পারি, যেটা হচ্ছে কেমোথেরাপির পর নিউট্রোফিল বাড়ানোর জন্য ইউজ করা হয়ে থাকে। তো ইউজুয়ালি মাইলোসাইট যেটা বা মেটামাইলোসাইট এটা আমাদের বোন ম্যারোতেই থাকে। তো কোনো কারণে ইনফেকশন বা টক্সিক স্টেটে এগুলা সার্কুলেশনে আসতে পারে। এটা কিন্তু নর্মাল, ইনফেকশনে আসতেই পারে, কিন্তু যদি এই নিউক্লিয়েটেড ডাব্লিউবিসি মানে মাইলোসাইটের সাথে আমরা নিউক্লিয়েটেড আরবিসি পাই ব্লাডে, এটাকে বলা হয় লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার এবং এটা সিরিয়াস বোন ম্যারো ডিস্টারবেন্স ইন্ডিকেট করে। তো প্রথমে আসে হচ্ছে নিউট্রোফিলস। তো নিউট্রোফিলস হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে সব থেকে বেশি থাকে, যেটার ডায়ামিটার হচ্ছে 10 থেকে 14 মাইক্রোমিটার আর এটা হচ্ছে মাল্টি লোবিউলার নিউক্লিয়াস থাকে, 2 থেকে 5টা সেগমেন্ট থাকে নিউক্লিয়াসে এবং আমাদের নিউট্রোফিল স্টোরেজ ফর্মেও বোন ম্যারোতে থাকে এবং সার্কুলেশনেও থাকে। প্রত্যেক দিন কতটা নিউট্রোফিল সার্কুলেশনে আছে এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। 10^11 নিউট্রোফিল সার্কুলেশনে আসে। তো সার্কুলেশনে নিউট্রোফিল দুইটা স্টেটে থাকে, একটা হচ্ছে ফ্রি ফর্মে আর একটা হচ্ছে অ্যাটাচ ফর্মে। অ্যাটাচ ফর্মে এন্ডোথেলিয়ামের সাথে থাকতে পারে। তো এই ফ্রি ফর্ম এবং অ্যাটাচ ফর্ম ইকুয়াল ইন সাইজ। ঠিক আছে? তো নিউট্রোফিল বোন ম্যারো থেকে আলটিমেটলি আসার পরে মানে সার্কুলেশনে এসে 6 থেকে 10 ঘন্টা সার্কুলেশনে থাকে, দেন আলটিমেটলি সেটা স্প্লিনে চলে যায়, গিয়ে ওইখান থেকে রিমুভ হয়ে যায়। ঠিক আছে? এছাড়াও কিছু নিউট্রোফিল ইনফ্লামেটরি প্রসেসের মাধ্যমে, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে বা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে রিমুভ হয়। এবার সেই ইউসিনোফিল, ইউসিনোফিলটা ইউজুয়ালি 1 থেকে 6% এবং এটা বাইল অফ নিউক্লিয়াস, এটা অরেঞ্জ গ্র্যানিউলস থাকে, এই জন্যে এটাকে ইউসিনোফিল বলা হয় এবং এটা রোমানোভস্কি স্ট্রেইনিংয়ে পায়। তো ইউসিনোফিলে
কিছু গ্রানিউলস থাকে, যে গ্রানিউলস হচ্ছে একটা এনজাইম কন্টেন্ট করে যেটা পার অক্সিডেজ নামে পরিচিত। তো পার অক্সিডেজ দুইটা কাজ করে, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস প্রডিউস করে এবং একটা প্রোটিন প্রডিউস করে যেটা প্রোটোজোয়া বা হেলমিনথিসকে কিল করে। এছাড়াও এর কিছু অ্যালার্জিক রিয়াকশনেও কাজ করে থাকে, মানে এই ইওসিনোফিলটা অ্যালার্জিক রিয়াকশনে হেল্প করে থাকে। এবার আসি ব্যাজোফিল। ব্যাজোফিল 1% থেকেও কম এবং এটা হচ্ছে ব্লাড গ্রানিউলস থাকে এবং এই ব্যাজোফিলটাই যখন টিস্যুতে যায় তখন এটাকে বলা হয় মাস্ট সেল। এটা হাইপার সেন্সিটিভিটিতে কাজ করে। এবার আসি মনোসাইট। মনোসাইট হচ্ছে সব থেকে লার্জেস্ট ডাব্লিউবিসি, যার ডায়ামিটার হচ্ছে 12 টু 20 মাইক্রোমিটার। তো এটা মনোসাইটের নিউক্লিয়াসটা ইরেগুলার এবং এর সাইটোপ্লাজম পেল ব্লু এবং কিছু ভ্যাকিউলও থাকে। মনোসাইটটা ব্লাডে যখন থাকে তখন ওটাকেই মনোসাইট বলা হয়। ওটা ফিউ আওয়ার্স থাকে। যখন মনোসাইট টিস্যুতে যায় তখন ওটাকে টিস্যু ম্যাক্রোফেজ বলা হয়। লিভারে গেলে কাপ্পার সেল, এছাড়াও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবেও কাজ করতে পারে, ডেনড্রাইটিক সেল হিসেবে কাজ করতে পারে। এবার সে লিম্ফোসাইট। লিম্ফোসাইট ইউজুয়ালি বোন ম্যারোতে মেনলি প্রডিউস হয়। বোন ম্যারোতে প্রডিউস হয়ে কিছু ম্যাচিউর হয় থাইমাসে, কিছু বোন ম্যারোতে। তো যেগুলো থাইমাসে ম্যাচুরেশন হয় ওগুলোকে বলা হয় টি লিম্ফোসাইট এবং যেগুলো বোন ম্যারোতে ম্যাচুরেশন হয় ওগুলোকে বলা হয় বি লিম্ফোসাইট। তো এই টি লিম্ফোসাইট হচ্ছে সব থেকে বেশি 80%, বি লিম্ফোসাইট হচ্ছে বাকি 20%। তো এই টি লিম্ফোসাইটটা স্মল যদি হয় তাহলে সেটা সার্কুলার, আর লার্জ হলে ইরেগুলার হয় এবং লিম্ফোসাইটের সাইটোপ্লাজম ব্লু হয় এবং এদের সারফেসে কিছু অ্যান্টিজেন থাকে যেটাকে বলা হয় ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন বা সিডি অ্যান্টিজেন। এই সিডি অ্যান্টিজেনের ভিত্তিতে টি সেলকে বিভিন্ন সাব ডিভাইডেশন করা হয়ে থাকে এবং এই সিডি অ্যান্টিজেনের ভিত্তিতেই লিম্ফোমা বা লিম্ফয়েড লিউকোমিয়াকে ক্লাসিফাই করা হয়। তো কথা হচ্ছে আমি অনেক বড় করে ফেললাম ভিডিও, মানে প্রায় 1 ঘন্টা। তো হেমোস্ট্যাসিস একটা বড় টপিক, এটা যদি আমি এই ভিডিওতে বলি, জিনিসটা কিন্তু ছোট এক পেজ, কিন্তু বুঝে বলতে গেলে অনেক টাইম লাগবে। তো এটা আমি এই ভিডিওতে আলোচনা করছি না, এর পরের ভিডিওতে আমি হেমো সরি হেমোস্ট্যাসিস থেকে শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।